আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বাংলাদেশের সম্ভাবনাময় খাতে মার্কিন বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর, সম্পর্ক উন্নয়নের প্রত্যাশা। ইভ্যালির সম্পদ বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা, বাণিজ্য মন্ত্রণালয়কে দায় অর্থমন্ত্রীর, গ্রাহকের বিষয় বিবেচনার আশ্বাস। করোনার ধকল সামলে দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, প্রবৃদ্ধি হবে 6.8%, পূর্বাভাস এডিবির। 32 ঘন্টা পর ট্রাক কাভার্ড ভ্যান ধর্মঘট প্রত্যাহার, দাবি মেনে নেওয়ার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে চায় তালেবান, স্বীকৃতি নিয়ে জটিলতা, কাতারের জোর লবিং। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি আমি এমএজি ওসমানী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: ভোট ও ভাতের লড়াইয়ে অনন্য সংগ্রামী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর আদর্শে উন্নয়ন ও অগ্রগতির পথে অপ্রতিরোধ্য যাত্রা। বাংলাদেশের তথ্য প্রযুক্তি, কৃষি প্রক্রিয়াকরণ সহ সম্ভাবনাময় খাতে মার্কিন বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী লিঙ্গ সমতা নিশ্চিত করতে নারী নেতৃবৃন্দর একটি নেটওয়ার্ক গঠনেরও আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জাতিসংঘের ৭৬তম অধিবেশনে মঙ্গলবার নিউ ইয়র্কের স্থানীয় সময়ে সকালে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবেশনে বিশ্ব নারী নেতৃবৃন্দের উচ্চ পর্যায়ের বৈঠকে লিঙ্গ সমতা নিশ্চিত সহ ৩ দফা প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী। আহ্বান জানান চালিকা শক্তি হিসেবে নারী নেতৃবৃন্দের একটি নেটওয়ার্ক গড়ে তোলার। অধিবেশন শেষে লোট নিউ ইয়র্ক প্যালেস থেকে ভার্চুয়ালি যুক্ত হন ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের গোলটেবিল বৈঠকে। এ সময় বাংলাদেশের সম্ভাবনাময় ও প্রগতিশীল উন্নয়ন খাতে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। ADB attributes to a strong leadership, good governance, stable government, political stability, sound macroeconomic policy, and right development priorities. Bangladesh is ready to commence free trade agreement FTA negotiation with the US at an appropriate time. আশা করেন শুল্কমুক্ত প্রবেশাধিকার ও মার্কিন বাজারে অর্থনৈতিক সুবিধার মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে। US is of course the largest investor in Bangladesh with stakes in energy, banking, and insurance sector. We invite US investment in other lucrative sectors as ICT, renewable energy, shipbuilding, automobile, light engineering, agro-processing, blue economy, tourism, among others. এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ আল হামাদ আল সাবাহ। বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এছাড়া দ্বিপক্ষীয় বৈঠকে সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনকে বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন। ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সম্পত্তি বিক্রি ও হস্তান্তরের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ইভ্যালিকে কেন অবসায়ন করা হবে না জানতে চেয়ে রুলও জারি করেন আদালত। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের একক বেঞ্চ এই আদেশ দেন। এদিকে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর প্রতারণা, অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে একটি রিট হয়েছে। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। ইভ্যালি অনলাইন শপিং মলে গত মে মাসে একজন গ্রাহক একটি ইলেকট্রনিক্স পণ্যের অর্ডার করেন। অনলাইনে অর্থ পরিশোধ করার পর রসিদ পান তিনি। এরপর বারবার ফোন করেও পণ্যটি হাতে পাননি তিনি, এমনকি অর্থ ফেরত চেয়েও পাননি। শেষ পর্যন্ত ইভ্যালির সাড়া না পেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন ওই গ্রাহক। আবেদনে কোম্পানিটির অবসায়নও চাওয়া হয়েছে। শুনানি শেষে আদালত আবেদনটি গ্রহণ করেন। আমার পিটিশনার একজনই, আমি তার পক্ষে এসেছি। সে একটা প্রোডাক্ট অর্ডার করেছে, তো তার জন্য এসেছি, বাট কোর্টের ডোর ওপেন আছে।
হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। ইভ্যালির যত সম্পদ আছে তা বিক্রি অথবা হস্তান্তর করা যাবে না বলে আদেশ দেন হাইকোর্ট। ইভ্যালির সকল প্রপার্টি তারা যেন বিক্রি অথবা কোনোভাবে যেন ট্রান্সফার না করতে পারে, এটা একটা ইন্টারিম অর্ডার আসে। পাশাপাশি কেন ইভ্যালিকে অবসায়ন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। ইভ্যালি, নগদ, বিকাশ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সহ 11 জনকে বিবাদী করা হয়েছে। অ্যাসেট এবং লায়াবিলিটি নির্ণয় করে এই যারা প্রাপ্য থাকবে তাদের মাঝে যেন এটা ডিস্ট্রিবিউট করা হয়, এবং সেই জন্যই এই প্রশাসক এবং অথবা বোর্ড অ্যাপয়েন্টমেন্ট এটা পরবর্তীতে করবে বলে জানিয়েছে আমাদের। এদিকে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর প্রতারণা, অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। যেহেতু এই রেগুলেটরি অথরিটির ব্যর্থতার কারণেই মূলত আজকের এই ইভ্যালিক এবং ই অরেঞ্জের গ্রাহকদের দুর্গতি হয়েছে, ভোগান্তি হয়েছে, তারা এই দায়টি কোনোভাবেই এড়াতে পারেন না। রিটে গত কয়েক বছরে লোভনীয় অফার, ডিসকাউন্টের নামে গ্রাহকদের প্রলুব্ধ করে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করা হয়েছে, সেগুলোর তদন্ত চাওয়া হয়েছে। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের ওপরই কিছু ই কমার্স প্রতিষ্ঠানের প্রতারণার দায় চাপালেন অর্থমন্ত্রী। তবে বাণিজ্যমন্ত্রী বলছেন এর দায় বাণিজ্য মন্ত্রণালয়ের একার নয়। আর ইভ্যালির প্রতারিত গ্রাহকরা টাকা ফেরত পাবেন কিনা এমন প্রশ্নের উত্তরে রাসেলকে বের করে গ্রাহকদের দায় শোধ করার কথা জানান বাণিজ্যমন্ত্রী। সহকর্মীদের সহায়তায় মাহমুদ হাসানের রিপোর্ট। গ্রাহক ঠকিয়ে হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। প্রায় 1000 কোটি টাকা দায় দেনার বিপরীতে সম্পদ মাত্র 30 কোটি টাকার। অথচ প্রকাশ্যেই দিনের পর দিন চটকদার মিথ্যা প্রচার চালিয়ে গেছে তারা। শুধু ইভ্যালিই নয়, তাদের মতো ঠকবাজি করেছে আরেক ই কমার্স প্রতিষ্ঠান ই অরেঞ্জও। তাহলে দিনের পর দিন এরকম অনিয়ম নজরদারি করার কি কেউ ছিল না? এর দায়ী বা কার? সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এর দায় বাণিজ্য মন্ত্রণালয়ের উপরে চাপিয়েছেন অর্থমন্ত্রী। হওয়ার সময় এটা কারো না কারো ডেফিনেটলি ছাড়পত্র নিয়ে এগুলো হচ্ছে। এখানে ছাড়পত্র দিচ্ছেন কমার্স মিনিস্ট্রি, তাদেরকে প্রাইমারিলি দায়িত্ব নিতে হবে, এবং তাদের সাথে অন্য যারা সংযুক্ত আছে, সংশ্লিষ্ট আছেন এবং সম্পৃক্ততা আছেন, তাদের সবাইকে আমি মনে করি যে দায়িত্ব নেওয়া উচিত। তবে সচিবালয়ে তথ্য, আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেন এ দায় মন্ত্রণালয়ের একার নয়। ইভ্যালির গ্রাহকরা ক্ষতিপূরণ পাবে কিনা সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কি পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া যায়, কিভাবে আইনে যেসব প্রপার্টিগুলো, কেন যিনি বিক্রি করতে পারবেন, যে দুইজনের ক্ষমতা রয়েছে তারা একজন জেলে রয়েছে, তো জেল থেকে যদি তাকে বের করা হয় বা সেটা আইনি প্রক্রিয়ায় বের করতে হবে বা একটা কিছু সিস্টেমে, এবং তারপরে তাদের সমস্ত প্রপার্টি, এই ব্যাপারে কোনো আমাদের মন্ত্রণালয় থেকে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাটাচ করে দিয়ে সেগুলো করা যেতে পারে কিনা সেটা আইনমন্ত্রী মহোদয়কে অনুরোধ করা হয়েছে। ইভ্যালির মতো ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে সজাগ থাকার কথাও জানান বাণিজ্যমন্ত্রী। ই কমার্স তো বন্ধ করা যাবে না, এরা যেন গ্যারান্টেড ব্যবসার মধ্যে থাকতে পারে সেই জন্য নীতি নির্ধারণ করতে হবে। আর যারা এই ধরনের ফোরজারি করেছে, চিটিং করেছে মানুষকে, সেইটা একটা ধাপ, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় সেটা একটা, সামনের দিকগুলোতে যেন এরকম আর না ঘটে। আরও বলেন, গুটি কয়েক প্রতিষ্ঠানের প্রতারণায় ই কমার্স খাতের উপর কিছুটা নেতিবাচক প্রভাব পড়লেও বড় কোনো ক্ষতি হয়নি। এদেরকে চলতে দিতে হবে, এদেরকে চালাতে হবে। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। চলতি অর্থবছরে বাংলাদেশে 6.8% জিডিপি প্রবৃদ্ধি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। তবে মূল্যস্ফীতি কিছুটা বাড়ার আশঙ্কা সংস্থাটির। এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকের আপডেট প্রতিবেদনে এডিবি বলছে, করোনা মহামারীর ধকল সামলে বাংলাদেশের অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে। তহিদুর রহমানের রিপোর্ট। বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো এশিয়ার করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, প্রবৃদ্ধিতে ফিরছে এশিয়ার সব দেশ, এমনটাই পূর্বাভাস এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির। সংস্থাটির সর্বশেষ এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদন বলছে, 2021-22 অর্থবছরে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সমন্বিত প্রবৃদ্ধি হবে 7%, যা সংস্থাটির এপ্রিলে দেয়া পূর্বাভাসের চেয়ে 0.4% বেশি।
এদিকে করোনা মহামারী সামলে বাংলাদেশের অর্থনীতির দ্রুত পুনরুদ্ধার হচ্ছে বলে জানিয়েছে ম্যানিলা ভিত্তিক সংস্থাটি। এডিবি বলছে, চলতি অর্থবছরের শেষে ৬.৮% প্রবৃদ্ধি দেখবে বাংলাদেশ, যা দক্ষিণ এশিয়ায় তৃতীয় সর্বোচ্চ। ১৫% প্রবৃদ্ধি নিয়ে মালদ্বীপ থাকবে শীর্ষে, আর ৭.৫% প্রবৃদ্ধি হবে ভারতের। অপরদিকে ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের মূল্যস্ফীতি কিছুটা বাড়ার আশঙ্কা করছে এডিবি। সংস্থাটি বলছে, মূল্যস্ফীতি হতে পারে ৫.৮%। তালেবানের ক্ষমতা দখলের মধ্য দিয়ে রাজনৈতিক পট পরিবর্তন হওয়া আফগানিস্তানের অর্থনীতির গতি প্রকৃতি নিয়ে কোনো পূর্বাভাস দেয়নি এডিবি। তৌহিদুর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা। ১৫ দফা দাবিতে ঢাকা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের ধর্মঘট প্রত্যাহার হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন এবং কাভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক সমিতির বৈঠকের পর প্রত্যাহারের এই ঘোষণা আসে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৫ দফা দাবির কিছু তাৎক্ষণিকভাবে সমাধান হচ্ছে, আর বাকিগুলোর বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। মাহমুদ হাসানের রিপোর্ট। মোটরযান মালিকদের উপর চাপিয়ে দেয়া বর্ধিত আয়কর অবিলম্বে প্রত্যাহার, যেসব চালক ভারী মোটরযান চালাচ্ছেন তাদের সবাইকে সহজ শর্ত এবং সরকারি ফির বিনিময়ে লাইসেন্স দেয়া, ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে পুনরায় হয়রানিমূলক ফিটনেস ও পরীক্ষা পদ্ধতি বাতিল সহ ১৫ দফা দাবিতে ২১ সেপ্টেম্বর ভোর ৬টা থেকে ২৪ সেপ্টেম্বর ভোর ৬টা পর্যন্ত ট্রাক ও কাভারভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদ দেশব্যাপী ধর্মঘটের ঘোষণা দেয়। এতে সারা দেশের পণ্য পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। এমন অবস্থার সমাধানে সচিবালয়ে পরিবহন সংগঠনের নেতাদের সাথে আলোচনায় বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দীর্ঘ আলোচনার পর বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক সমিতি ঘোষিত ৭২ ঘণ্টার কর্মসূচি প্রত্যাহার করে। দীর্ঘ সময় বৈঠকে আমরা সন্তুষ্ট হয়ে আমরা আমাদের কর্মবিরতি প্রত্যাহার করলাম। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিবহন সংগঠনের দেয়া দাবিগুলোর বিষয়ে মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে। ১৫টা দাবি তারা যথাযথভাবে আমাদের কাছে উত্থাপন করেছেন, এইগুলি এখনই করা উচিত, সেগুলি আমরা বলেছি, আমরা ব্যবস্থা নিচ্ছি। আর যেগুলি মনে করেছি সময় লাগবে সেইগুলি আমাদের সচিব মহোদয়রা নোট নিয়েছেন এবং তাদের মন্ত্রণালয় থেকে সেইগুলির ব্যবস্থা নেবেন। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটি ছিল সেইটা আমাদের বিআরটিএর চেয়ারম্যান মহোদয়, তিনি একটা টাস্ক ফোর্স গঠন করে যত তাড়াতাড়ি সম্ভব সেটি সমাধা করবেন, তাদের ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেটা ছিল। এদিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিলেও সব ধরনের বন্দরে পণ্যজট এখনও রয়েছে। মাহমুদ হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে চায় তালেবান। এরই মধ্যে মুখপাত্র সুহাইল শাহিনকে জাতিসংঘে দূত হিসেবে মনোনীত করে চিঠিও দিয়েছে তারা। তবে তালেবান অধিবেশনে যোগ দেওয়ার অনুমতি পাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। দেশটির স্বাস্থ্য খাতে ধস এড়াতে $4.5 কোটি জরুরি তহবিল ঘোষণা করেছে জাতিসংঘ। এদিকে আফগানিস্তানের মন্ত্রিসভার আকার বড় করলেও উপেক্ষিত নারীরা। রিপোর্ট দলি মলেকের। তালেবানের আফগানিস্তান দখলে নেয়ার 1 মাসেরও বেশি সময় পার হয়েছে। তবে শুরু থেকেই কঠোর শরিয়া আইন জারি ও শিক্ষা কর্মক্ষেত্র সহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের বঞ্চিত করার ইস্যুতে বিশ্বব্যাপী সমালোচনার মুখে নতুন তালেবান সরকার। চীন, রাশিয়া, পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ তালেবান সরকারের সমর্থন দিলেও অধিকাংশ পশ্চিমা দেশ এখনও তার বিপরীতে অবস্থান নিয়ে আছে। এ অবস্থায় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তাদের যোগ দিতে চাওয়া নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে। চলতি সপ্তাহে জাতিসংঘকে দেওয়া চিঠিতে পূর্বের রাষ্ট্রদূত গোলাম ইসাক জাইকে সরিয়ে সুহাইল শাহিনকে দূত হিসেবে নিয়োগের আবেদন জানায় তালেবান। তবে তালেবান এ অধিবেশনে যোগ দিতে পারবে কিনা তা এখনও নির্ধারণ করেনি জাতিসংঘ। অধিবেশন শেষ হওয়ার আগে তা নির্ধারণ হবে কিনা তা নিশ্চিত নয়। তালেবানকে বয়কট না করতে এরই মধ্যে জাতিসংঘের অধিবেশনে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
অন্যদিকে সাইডলাইনের বৈঠকে আফগানিস্তানে আটকে পড়া মার্কিন নাগরিক ও কাবুল বিমানবন্দর ইস্যুতে দেশটিতে সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও তুরস্ক। এছাড়া দেশটিতে জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে $4.5 কোটি সহায়তা করছে জাতিসংঘ। এদিকে আফগানিস্তানের নতুন মন্ত্রিসভার বাকি পদগুলোয় নিয়োগ দিয়েছে তালেবান, তবে এবারও নেই নারীরা। দুলি মল্লিক, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন সংগ্রাম উন্নয়ন অর্জনে শেখ হাসিনা। জাতির পিতাকে সপরিবারে হত্যার পর নির্বাসিত জীবন শেষে 1981 সালে দেশে ফিরে ভোট ভাতের লড়াইয়ে নামেন শেখ হাসিনা। সব হারিয়ে বাংলার মানুষকে আপন করে নেন তিনি। নানা ষড়যন্ত্র মোকাবেলা করে বাবার আদর্শেই উন্নত সমৃদ্ধ দেশ গড়ার কাজে দিন রাত পরিশ্রম করেছেন বঙ্গবন্ধু কন্যা। শেখ হাসিনার রাষ্ট্র দর্শনের কথা জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 1981 সাল, দিনটা 17ই মে। এক প্রকার ফেরারি জীবন নিয়ে স্বজন হারার যন্ত্রণা বুকে চেপে নিষ্পেষিত মানুষের হাহাকারে কণ্ঠ মিলিয়ে একজন সর্বহারা শেখ হাসিনা পা রাখেন পিতার গড়া স্বাধীন বাংলাদেশে। 75-এর নৃশংসতায় আতঙ্কিত ক্ষুব্ধ জনতার কাছে পিতৃহত্যার বিচার চাইতে এসে কন্যা শেখ হাসিনা হয়ে ওঠেন জনমানুষের আপন। জনগণের ভালোবাসা পুঁজি করেই রাজনৈতিক অঙ্গনে স্থান করে নেন জননেত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতির মূল কেন্দ্র জনগণ। ব্রিটিশ শাসন থেকে পাকিস্তান শোষণে নিঃস্ব বাঙালির ক্ষুধা ও দারিদ্র্য দূর করে সুখী সমৃদ্ধ স্বাধীন ভূখণ্ড সৃষ্টি ছিল যার দর্শন। আমার দেশের গঠনমূলক কাজে আত্মনিয়োগ তোমাদের করতে হবে, করবা। আদর্শ নিশ্চিহ্ন করার উদ্দেশ্য সফল হয়নি, তবে 75-এ ঘাতকের বুলেটের আঘাতে বঙ্গবন্ধুর সেই দর্শন মুখ থুবড়ে পড়েছিল প্রায় 1.5 যুগের জন্য। পিতা যেমন ধ্বংসস্তূপ থেকে স্বনির্ভর বাংলাদেশ গড়েছিলেন মাত্র 3.5 বছরে, কন্যা শেখ হাসিনা তেমনই স্বৈর শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে প্রতিষ্ঠা করেন ভোট ও ভাতের অধিকার। 96 সালে দীর্ঘ 21 বছর পর জনতার রায় নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। 81 সাল থেকেই এই দীর্ঘ পথ পরিক্রমায় শেখ হাসিনা শিকার হয়েছেন নানা ষড়যন্ত্রের। চোখের সামনে মৃত্যুর স্বরূপ তাকে করে তুলেছে আরো সাহসী, আরো দৃঢ়। বাংলাদেশে যখন উনি সফরে বেরিয়েছেন, জনগণের কাছে হত্যার বিচার চাচ্ছেন, নানানভাবে উনি যাতে ভয় পেয়ে এই দেশ থেকে ওনার রাজনীতি বন্ধ করে দেন, এরকমভাবে তারা চেষ্টা করছে, কিন্তু তারা সফল হয় নাই। তিনি প্রমাণ করছেন, এই এয়ারপোর্টে নামে যেটা বলছিলেন, আমি হত্যার বিচার চাই, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত করতে চাই, সেটা তিনি করছেন। বিএনপি জামায়াত জোট শাসন কিংবা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা আঁকড়ে ধরতে চেয়েছে, নিশ্চিহ্ন করতে চেয়েছে বঙ্গবন্ধুর আদর্শ ও তার রক্তের উত্তরসূরিদের। রাজনীতি থেকে মাইনাস ফর্মুলার প্রবর্তন করে হত্যার ষড়যন্ত্র হয়েছে অন্তত 19 থেকে 21 বার। শত্রুর মুখে ছাই দিয়ে 2008 সাল থেকে টানা 3 মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার পরিচালনা করছে আওয়ামী লীগ। নির্বাচনী ইশতেহারে বাস্তবায়ন করে চলেছে বঙ্গবন্ধুর স্বপ্নের ছায়ারূপ। ভোট এবং ভাতের অধিকার উনি কিন্তু ওনার প্রতিশ্রুতি রক্ষা করছেন। আমরা আমাদের তরফ থেকে আমাদের প্রতিশ্রুতি হলো যে বঙ্গবন্ধুর কন্যারে সেই চড়াই উতরাই থাকবে, কিন্তু আমরা তার কাছে এবং পাশে থেকে তার এই যে অভিযাত্রা, এই অভিযাত্রায় তার পিছনে সমর্থন যোগাবো, সাহস যোগাবো। বিশ্ব পরিমণ্ডলে শেখ হাসিনা আজ গণতন্ত্র, উন্নয়ন, ন্যায় বিচার ও শান্তির প্রতীক হয়ে উঠেছেন। পিতার স্বপ্ন বাস্তবায়নে বৈষম্যহীন এবং সকলের অংশগ্রহণমূলক ক্ষুধা দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গঠনের কাজ করে যাচ্ছেন নিরলস। আজকে বাংলাদেশ আর দরিদ্র দেশ না, উন্নয়নশীল দেশ। এই যে বিশ্বে মর্যাদা আমরা পেয়েছি, তার কারণ আমরা দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনা যাবে বললেন পররাষ্ট্রমন্ত্রী।
বাজারে অবস্থান দৃঢ় করতে পরিবেশ বান্ধব কারখানা বাড়ানোর পরামর্শ, কম সুদে ঋণ চান উদ্যোক্তারা। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। দেশে করোনা সংক্রমণের মাত্রা কমছে প্রতিদিন, 5% নিচে নেমেছে সংক্রমণের হার। গেল 24 ঘন্টায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 36 জনের। এ পর্যন্ত মৃতের সংখ্যা 27,313। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 810টি ল্যাবে একদিনে জমা পড়েছে 28,986টি নমুনা। পূর্বের বাকি নমুনা সহ 28,736টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত 1,376 জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 15,47,176 জন। একদিনে 1,427 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন 15,06,136 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণের হার 4.79%। সুস্থতা 97%-এর বেশি, আর মৃত্যু হার 1.77%। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা যাবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার নিউ ইয়র্কে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, আইনি প্রক্রিয়াটি সময় সাপেক্ষ তবে আশাবাদী। বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ে দণ্ডিতদের মধ্যে এ পর্যন্ত 6 জনের ফাঁসি কার্যকর হলেও 5 খুনি এখনও রয়েছে পলাতক। এদের মধ্যে রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বাংলাদেশের পক্ষ থেকে এই খুনিকে ফেরত পাঠানোর দাবি জানানো হয়েছে বেশ কয়েক দফায়। জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এসডিজি অগ্রগতি পুরস্কার ও উপাধি বাংলাদেশের জনগণের অর্জন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আলো বলেন, দেশের ইতিহাসে এই অর্জন মাইল ফলক হয়ে থাকবে। আজ কেবল আঞ্চলিক পর্যায়ে নয়, বিশ্ব পর্যায়েও বাংলাদেশের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ তথা বাংলাদেশের সকল মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে অভিনন্দন জানাচ্ছি। বিএনপি মহাসচিব কাল্পনিক এক অভিযোগ করেছেন, দেশে নাকি আজ কেউ ভালো নেই। আসলে দেশের মানুষ করোনার অভিঘাত মোকাবিলা করে ভালো আছে বলেই বিএনপির কষ্ট হচ্ছে। শীঘ্রই আইপিটিভি রেজিস্ট্রেশন দেওয়া হবে এবং তার আগে নির্দেশিকা তৈরি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে আইপিটিভি রেজিস্ট্রেশন প্রদান সংক্রান্ত পর্যালোচনায় আন্তঃমন্ত্রণালয় সভা হয়। পরে তথ্যমন্ত্রী বলেন, আইপিটিভি নিউ মিডিয়ার একটি মাধ্যম। নিউ মিডিয়া আরও বিকশিত হবে, পাশাপাশি এটি যেন কোনোভাবেই ভিন্নভাবে ব্যবহৃত না হয়। দেশজ কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য যাতে সংরক্ষিত হয় সে লক্ষ্যে মন্ত্রণালয় কাজ করছে। নিউ মিডিয়ার মাধ্যমে যে সম্প্রচার হচ্ছে সেখানে আইপিটিভি হচ্ছে একটি মাধ্যম। তো আইপিটিভি বাংলাদেশে আমরা রেজিস্ট্রেশন দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। 600-র মতো আবেদন পড়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যাচাই বাছাই করে রেজিস্ট্রেশন দেওয়ার উদ্যোগ নিয়েছি এবং অনেকগুলোর বাছাই কাজ সম্পন্ন হয়েছে। ব্যবহারকারীদের অসচেতনতার কারণে ইন্টারনেট থেকে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা। ইমেল সহ সব ধরনের সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত গোপনীয় তথ্য না রাখার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। প্রতারণা ঠেকাতে অনলাইন কেনাকাটার সময় উপযোগী নীতিমালা তাগিদ তাদের। আর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেছেন, ইন্টারনেটে তালা মারার সুযোগ নেই, ব্যবহারকারীদের সচেতন হতে হবে। মানিক শিকদারের রিপোর্ট। বিশ্বের সাথে তাল মিলিয়ে তথ্য প্রযুক্তিতে বিপ্লব চলছে দেশে। করোনাকালে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতির চাকা সচল রাখতে অনবদ্য ভূমিকা রেখে চলেছে ডিজিটাল প্ল্যাটফর্ম। উল্টো চিত্রও আছে, সাইবার ভুবন ব্যবহার করে বাড়ছে নানা অপরাধ। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের কম্পিউটার কৌশল বিভাগের উদ্যোগে আয়োজন করা হয় নিরাপদ ইন্টারনেট চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক সেমিনার। আলোচনায় উঠে আসে ইন্টারনেট ব্যবহারকারীদের নানা ত্রুটি ও দুর্ভোগের চিত্র। সামাজিক মাধ্যমে ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার ফলে অনেক সময় ভুক্তভোগী হয়ে যাচ্ছেন অপরাধী। পুরোপুরি হাইড রাখবেন, ডেট অফ বার্থ কোনোভাবেই এটা রাখা যাবে না। আমাদের প্রজন্মকে আমরা নিরাপদ রাখতে চাই। সাধারণ ব্যবহারকারীর অসচেতনতায় অনেকেই বিভিন্ন কন্টেন্ট শেয়ার করে ফাঁদে পড়ছেন জঙ্গিবাদের। যে জিনিসটা খারাপ সেটাই কিন্তু বাচ্চারা তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে চায়। এডুকেশন সিস্টেমের মধ্যে যদি আমরা এই জিনিসটাকে আনতে পারি তাহলে কিন্তু আমাদের এটা অনেক কাজে লাগবে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, সাইবার অপরাধ ঠেকাতে সচেতনতার বিকল্প নেই। যত বেশি ইন্টারনেট নির্ভরতা তৈরি করছেন, তত বেশি ইন্টারনেট নির্ভর অপরাধের মাত্রাটা বাড়ছে। যে এইগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য প্রযুক্তি উদ্ভাবন করার প্রয়োজন আছে। সামাজিক মাধ্যমে গুজব, অপপ্রচার ও অপরাধ ঠেকাতে ফেসবুক ও গুগলের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান মন্ত্রী। এই জায়গাটা সম্পর্কে সচেতনতা বিল্ড আপ করা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় শুধুমাত্র ক্ষতিপূরণ নয়, ধনী দরিদ্র নির্বিশেষে বিশ্বের সব দেশকে একযোগে কার্বন নির্গমন কমাতে পদক্ষেপ নিতে হবে। বুধবার জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও মোকাবেলার উপায় নিয়ে আয়োজিত আন্তর্জাতিক ওয়েবিনারে এসব কথা বলেন পরিবেশবিদরা। আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন দৃশ্যমান এবং বাংলাদেশের মতো দেশের পক্ষে তা মোকাবেলা প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। করোনা মোকাবেলায় গোটা বিশ্ব যেভাবে এক হয়ে কাজ করেছে, কার্বন নির্গমন কমাতেও তেমনি সবাইকে এক হয়ে কাজ করতে হবে। ক্ষতিপূরণের আগে আমাকে আলোচনায় বসতে হবে যে হাউ উই ক্যান স্টপ carbon emission. Sundarbans, I think, in many ways, is a really good example of the role that nature can play in adaptation, because preserving and protecting the Sundarbans is obviously a contribution on biodiversity. তৈরি পোশাকের বাজারে অবস্থান মজবুত করতে গ্রিন ফ্যাক্টরি বা পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। তারা বলছেন, শুরুতে বাড়তি বিনিয়োগ লাগলেও কর সুবিধা ও বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারে পরবর্তীতে গ্রিন ফ্যাক্টরির খরচ কমে যায়। অন্যদিকে বিদ্যমান সহায়তাগুলো আরও বাড়লে গ্রিন ফ্যাক্টরির সংখ্যা বাড়বে বলেও মত পোশাক খাতের উদ্যোক্তাদের। তহিদুর রহমানের রিপোর্ট। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশ বান্ধব কারখানা বা গ্রিন ফ্যাক্টরির গুরুত্ব দিন দিন বাড়ছে। ক্রেতাদের পছন্দ ও সরকারের দেয়া কর সুবিধায় দেশের উদ্যোক্তারা এগিয়ে আসছেন পরিবেশ বান্ধব কারখানা নির্মাণে। করোনা পূর্ববর্তী সময় পর্যন্ত বাংলাদেশের গ্রিন ফ্যাক্টরির সংখ্যা ছিল 5 শতাধিক। এর মধ্যে কমপক্ষে 108টি যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের সনদপ্রাপ্ত। দেশের পরিবেশ বান্ধব এইসব কারখানার কর্মপরিবেশ আন্তর্জাতিক মানের। কর্মীদের শরীর মন ভালো থাকায় কাজের বাড়তি উৎসাহ পান তারা। বাহিরে গাছটা ফেলে আছে, লাস্ট টাইম আমরা বের হইলে ওইখান থেকে প্রাকৃতিক অক্সিজেন পাই। পৌঁছে জিনিসটা অনেক কম, যেমন ওয়াশরুমগুলোতে গেলে অটো লাইট জ্বলে। সবগুলো গ্রিন করলে তো আরো ভালো, সব শ্রমিকদের জন্য অনেক ভালো। শুধু উন্নত কর্মপরিবেশ নয়, গ্রিন ফ্যাক্টরির শ্রমিক তুলনামূলক বেশি সুবিধা পান বলে জানান কর্মকর্তারা। বেতনের বাইরে শ্রমিকদেরকে অনেক ধরনের ফিনান্সিয়াল বেনিফিট দিয়ে থাকি, যেটা অবশ্য লতে নাই। সোলার পাওয়ার আমাদের এখানে অ্যাড করতে হয়, সেখানে একটা অনেক বড় একটা ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে, সেখানে ওনারা সহযোগিতা করতে পারে। তবে উদ্যোক্তারা বলছেন, গ্রিন ফ্যাক্টরি গড়তে বাড়তি বিনিয়োগের প্রয়োজন। এজন্য কর সুবিধা বৃদ্ধির পাশাপাশি কম সুদে ঋণ সহায়তা জরুরি। গ্রিন ফ্যাসিলিটিস করানোর জন্য সরকার যেমন আমাদেরকে ঋণ সহায়তা দিচ্ছে, এটাকে সহজীকরণ করতে হবে। বন্ড কাস্টমসের যেই প্রক্রিয়া, এইসব প্রক্রিয়াকে অবশ্যই সহযোগন মানে খুব কম সময়ের মধ্যে আমরা যেন সহজ করতে পারি, সেই ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। এদিকে পরিবেশ বান্ধব গ্রিন ফ্যাক্টরির সংখ্যা বাড়লে বাংলাদেশের তৈরি পোশাক খাতের বৈশ্বিক অবস্থান আরও মজবুত হবে। পাশাপাশি পণ্যের ন্যায্য মূল্য আদায় বাড়বে, দর কষাকষির সুযোগও, এমনটা বলছেন অর্থনীতিবিদরা। এই ধরনের বিনিয়োগকে দীর্ঘমেয়াদী বিনিয়োগের অংশ হিসেবে দেখা ব্যয়ের চেয়ে, যাতে করে উদ্যোক্তারা বা ব্র্যান্ড বায়াররা তাদের উপরে নির্ভরশীল হয়ে আগামীতে বাড়তি অর্ডার প্লেস করেন। গ্রিন ফ্যাক্টরির সুবিধা নিয়ে আরও হাই ভ্যালু আইটেম বা ওই ধরনের ব্র্যান্ড বায়ারদের সাথে যোগাযোগ করা, যে সমস্ত ব্র্যান্ড বায়ার এগুলোর মূল্য দিয়ে থাকেন। তৈরি পোশাক খাতের কর্পোরেট ট্যাক্স 12.5%, আর 10% হারে কর্পোরেট ট্যাক্স দিচ্ছে এ খাতের গ্রিন ফ্যাক্টরিগুলো। এছাড়া ডে লাইট, সৌরবিদ্যুতের ব্যবহারে গ্রিন ফ্যাক্টরিতে উৎপাদন খরচও কিছুটা কম। সবুজায়ন সহ নানা মানদণ্ডে উত্তরণের কারণে আন্তর্জাতিকভাবে নানা পুরস্কারও পেয়েছে এই কারখানাটি। এমন সৃজনশীল উদ্যোক্তাদের কারণে তো বাংলাদেশ আন্তর্জাতিকভাবে পরিচিত হয়ে উঠছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, আদমজি, নারায়ণগঞ্জ। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের হাওড়াঞ্চল এখন ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর। এরই সাথে হাওরের বুক চিরে
অল ওয়েদার রোডের সৌন্দর্য আর পানিতে ভেসে থাকা দৃষ্টিনন্দন রিসোর্ট দর্শনার্থীদের বাড়িয়েছে আকর্ষণ। কিশোরগঞ্জ প্রতিনিধি সাকাউদ্দিন রাজনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। বর্ষায় নীল হয়ে ওঠে হাওরের বিস্তীর্ণ জলরাশি। এ সময় রোমাঞ্চ পিপাসু পর্যটকদের পদচারণায় হাওর হয়ে ওঠে সরগরম। প্রাণ জুড়ানো শীতল বাতাস আর নৌকায় বসে মাছ শিকারের আনন্দ। নিমিষেই অবসান ঘটে নাগরিক জীবনের ক্লান্তির। কিশোরগঞ্জ জেলার মিঠামইন, অষ্টগ্রাম, ইটনা, নিকলি ও তাড়াইল উপজেলার বিশাল এলাকা প্রতি বছর বর্ষায় তলিয়ে যায় পানিতে। এসব হাওরের বুকে গড়ে ওঠা গ্রামগুলো যেন এক একটি দ্বীপ। হাওরের বুক চিরে গেছে ৩০ কিলোমিটার স্বপ্নের অলওয়েদার রোড। সমুদ্র সৈকত ছাড়া, কক্সবাজার, চিটগং ছাড়া এরকম পরিবেশ আমি দেখিনি এখনো পর্যন্ত। আমরা চলে আসছি আজকে অষ্টগ্রাম হাওরের প্রেসিডেন্ট রিসোর্টে। এটা জায়গাটা আসলে অসাধারণ। হাওর মানে মুক্ত বাতাস, বড় বড় ঢেউ মাঝে মধ্যে বই হয়। ঢেউগুলো নৌকাতে যখন আঘাত করে নৌকা হেলে দুলে যায়। দর্শনার্থীদের জন্য হাওরেই বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছে দৃষ্টিনন্দন রিসোর্ট। স্বাস্থ্যবিধি মেনেই আমরা এই কিশোরগঞ্জের বিভিন্ন হাওর অঞ্চল আমরা ঘুরে দেখেছি। আসলে একটি অসাধারণ প্রাকৃতিক অঞ্চল হচ্ছে এই কিশোরগঞ্জের হাওড়া অঞ্চল। অন্যদিকে মিঠামইনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের গ্রামের বাড়ি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। পর্যটকরা অভিভূত এই ঐতিহ্যবাহী বাড়িটি দেখে। আমাদের মহামান্য রাষ্ট্রপতির যে বাড়িতে উনি জন্মগ্রহণ করেছেন সে বাড়িও দেখলাম। অনেক দর্শনার্থী এখানে এসছে। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণের পরামর্শ দিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী। প্রকৃতির প্রতি যে ভালোবাসা, প্রকৃতিকে মানুষের যে দায়িত্ব, কর্তব্যবোধ, সেটা তাদের মধ্যে জাগ্রত হয়েছে। যারাই পর্যটন এলাকায় আপনারা যাবেন, আপনারা মাস্ক পরিধান করে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে আপনি পর্যটন এলাকায় ভিজিট করুন। তবে নিরবচ্ছিন্ন ভ্রমণের জন্য সরকারের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি দর্শনার্থীদের। রত্না জামান, ২১শে টেলিভিশন। আবারও নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ৪ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ, মজুদ, পরিবহন ও বিপণনে নিষেধাজ্ঞা। বিদেশে আর কয়লাভিত্তিক প্রকল্পে অর্থায়ন করবে না চীন, শি জিনপিং এর ঘোষণা। আবারও আমন্ত্রণ রাত ১১টার ২১শে সংবাদ। আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ বন্ধ থাকবে। গণমাধ্যমে পাঠানো মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ঘোষণায় এ তথ্য জানানো হয়। সারা দেশে ইলিশ আহরণ, বিপণন, ক্রয়, বিক্রয়, পরিবহন, মজুদ ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়। এ দফায় মোট ২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকবে। এবার এসআইবিএল ব্যবসা বাণিজ্যের খবর। কয়েক দফা যাচাই বাছাই শেষে সুরক্ষিত হয়েছে নগদের ১৮,০০০ সাধারণ গ্রাহকের অর্থ। বিকেলে নগদ আয়োজিত অনুষ্ঠানে একথা জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক। তিনি বলেন, ত্রুটিপূর্ণ রিফান্ডের সাথে জড়িত থাকায় ৮টি অ্যাকাউন্ট বাদে সব অ্যাকাউন্ট সচল করা হচ্ছে। তিনি আরও বলেন, নগদের কাছে গ্রাহকদের স্বার্থ সবার আগে। প্রতিশ্রুতি অনুযায়ী ২৩ সেপ্টেম্বরের আগেই গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। ডাক বিভাগের প্রতিষ্ঠানটি চালুর পর থেকে প্রায় ৫.৫ কোটি গ্রাহক পেয়েছে। একই সাথে দৈনিক প্রায় ৭০০ কোটি টাকার লেনদেন হচ্ছে। জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতার বালক বিভাগে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে ঢাকা ৩৭-২৯ গোলে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে শিরোপা জেতে। চ্যাম্পিয়ন দল প্রথমার্ধে ১৯-১৫ গোলে এগিয়ে ছিল। ঢাকার পক্ষে শাহাদ ইসলাম সর্বোচ্চ ১১টি গোল করে ম্যাচ ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হন। ফাইনাল শেষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব আশিকুর রহমান মিকু প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পরিচালক ইকবাল বিন আনোয়ার। বাংলাদেশে তাইকোয়ান্দো খেলার মান উন্নয়ন এবং আরও বিকশিত করার জন্য সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জান কিউয়েন।
দুপুরে বাংলাদেশ তাইকোয়ান্দো ফেডারেশনের কার্যালয়ে শুভেচ্ছা সফরে আসছেন রাষ্ট্রদূত। এ সময় তিনি কোরিয়ান দূতাবাসের পক্ষ থেকে উপহার হিসেবে তাইকোয়ান্দোর ক্রীড়া সামগ্রী ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানার হাতে তুলে দেন এবং খেলোয়াড়দের সাথে মতবিনিময় করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ হোসেন কামাল। আর এর সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশের সম্ভাবনাময় খাতে মার্কিন বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর, সম্পর্ক উন্নয়নের প্রত্যাশা। ইভ্যালির সম্পদ বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা, বাণিজ্য মন্ত্রণালয়কে দায় অর্থমন্ত্রীর, গ্রাহকের বিষয় বিবেচনার আশ্বাস। করোনা ধকল সামলে দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, প্রবৃদ্ধি হবে 6.8% পূর্বাভাস এডিবির। 32 ঘন্টা পর ট্রাক কাভার্ড ভ্যান ধর্মঘট প্রত্যাহার, দাবি মেনে নেওয়ার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে চায় তালেবান, স্বীকৃতি নিয়ে জটিলতা, কাতারের জোর লবি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন eকুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।